পরম করুণাময়ের নামে শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, সম্মানিত সহকর্মী শিক্ষকবৃন্দ, আপনাদের সবাইকে আমার আজকের এই ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। একটু পরেই আমার ক্লাস শুরু হতে যাচ্ছে। তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে স্বাগতমের সাথে সাথে অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের এই ক্লাসটি এতে কিছুটা গাণিতিক হিসাব নিকাশ রয়েছে, তাই আমি তোমাদের সবাইকে ক্লাসের শুরুতেই আহ্বান জানাচ্ছি তোমরা খাতা এবং কলম নিয়ে প্রস্তুত থাকতে হবে। কারণ এখানে আজকে আমরা যেটা করব সেখানে কিছু হিসেব নিকেশ আছে, সেটা শুধু মুখে মুখে হবে না, আমি যখন যা বলবো তোমরা তা লিখে নেবে, তাতে তোমাদের নিকট পাঠটা আরও অনেক বেশি আকর্ষণীয় এবং গ্রহণযোগ্য হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা চলো প্রথমেই আমি আমার পরিচিতিটা দিয়ে দিই। আমি সঞ্জয় ভৌমিক, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, বৃদ্ধকালিন্দিয়া হাজার হাসমত ডিগ্রি কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। আজকে আমি তোমাদের যে শ্রেণীর ক্লাসটি নিতে যাচ্ছি সেটি হচ্ছে দ্বাদশ শ্রেণী। আমি তোমাদের পড়াবো জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। আমার আজকের পাঠের অধ্যায় হচ্ছে একাদশ অধ্যায়। পাঠ্য বইয়ে তোমাদের এই অধ্যায়টির নাম দেওয়া আছে জিনতত্ত্ব ও বিবর্তন। আমি আশা করছি আগামী 25-26 মিনিট তোমাদের সাথে সময় কাটাবো। প্রিয় শিক্ষার্থী, আমরা পর্দায় একটা ছবি দেখতে পাচ্ছি এবং এখানে লেখা আছে মিষ্টি মটরশুঁটি। মিষ্টি মটরশুঁটির বিভিন্ন ধরনের জাত আছে। তো মিষ্টি মটরশুঁটি আমরা যেটা নিয়ে আজকে কাজ করব এটার নাম হচ্ছে ল্যাথাইরাস অডোরেটাস। শিক্ষার্থীবৃন্দ, আমরা ফুলের পাশে একজন ভদ্রলোকের ছবি দেখতে পাচ্ছি। ইনি একজন বিজ্ঞানী, এনার নামটা হচ্ছেন উইলিয়াম বেটসন, যিনি জিনতত্ত্বের জগতে খুব সুপরিচিত। আরেকজন ভদ্রলোকের ছবি দেখতে পাচ্ছি সাদা ফুলটির পাশে, তিনি হচ্ছেন রেজিনাল্ড প্রুন্ডাল পানেট। তো আমাদের আজকের আলোচ্য পাঠে এই দুজন ভদ্রলোকের গবেষণাকৃত একটি বিষয় থাকবে। তো কথা না ঘুরিয়ে আমরা আজকের পাঠে চলে আসছি। আমাদের আজকের পাঠটি হবে ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। আরও সুনির্দিষ্ট করে বললে ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের বিভিন্ন ধরনের ব্যতিক্রম হয়। আমরা আজকে যে ব্যতিক্রমটি নিয়ে আলোচনা করব সেই ব্যতিক্রমটি হচ্ছে পরিপূরক জিন। এই পরিপূরক জিনের কারণে ম্যান্ডেলীয় সূত্রের অর্থাৎ দ্বিতীয় সূত্রের যে অনুপাত সেটি পরিবর্তিত হয়। তো পরিবর্তিত হয়ে কি হয় আমরা আজকের পাঠে সেটা দেখার চেষ্টা করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের পাঠ থেকে যে জিনিসগুলো অর্জন করব, আমাদের আজকের পাঠে আমাদের জন্য শিক্ষণফল রাখা আছে। অর্থাৎ এ পাঠ শেষে তোমরা শিক্ষার্থীবৃন্দ যেটা অর্জন করতে পারবে, প্রথমেই তোমরা পরিপূরক জিন কি সেটা বলতে পারবে। আর ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হিসাবে পরিপূরক জিনের অনুপাত তোমরা লিখতে পারবে। আর পরিপূরক জিনের অনুপাত তোমরা ব্যাখ্যা এবং বিশ্লেষণ করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো পরিপূরক জিন কি আমরা দেখে নিই। পরিপূরক জিন ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্টারি জিন। ক্রোমোজোমের ভিন্ন ভিন্ন লোকাসের দুটি প্রকট জিন একত্রে উপস্থিত থেকে যখন পরস্পরের পরিপূরক হিসেবে একটি ভিন্ন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়, তখন জিন দুটিকে আমরা বলবো পরিপূরক জিন। এবং এদের যে পারস্পরিক ক্রিয়া অর্থাৎ পরিপূরক জিনের যে পারস্পরিক ক্রিয়া সেটা হচ্ছে সহপ্রকটতা, সেটাকে ইংরেজিতে বলা হয় কোডমিনেন্স। আর এই জিনের পরিপূরক ক্রিয়ার ফলে ম্যান্ডেলীয় যে অনুপাত F2 জেনারেশন বা দ্বিতীয় প্রজন্মে এসে 9:3:3:1 হবার কথা পরিপূরক জিনের কারণে সেটা পরিবর্তিত হয়ে হয় 9:7। শিক্ষার্থীবৃন্দ, আমরা ছোট্ট একটি একক কাজ এখনই খাতায় লিখে নেব। আমাদের এই পর্যায়ে তোমাদের জন্য একটা প্রশ্ন রাখা আছে। প্রশ্নটা হচ্ছে পরিপূরক জিন কি। আশা করি তোমরা এখনই খাতায় লিখে নিয়েছো। আমি আবার বলছি, পরিপূরক জিন কি। তো চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা উদাহরণের সাহায্যে পরিপূরক জিনকে ব্যাখ্যা বিশ্লেষণ করি। আমাদের একটু পিছনে ফিরলে আমরা যে জিনিসটা এই বিষয়ে জানতে পারি, আমরা প্রথমেই যে দুজন ভদ্রলোকের ছবি দেখিয়েছি, একজন ছিলেন বেটসন এবং একজন পানেট।
এই বেটসন এবং পানেট সাদা ফুল বিশিষ্ট দুটি বিশুদ্ধ জাতের মটরশুঁটি অর্থাৎ মিষ্টি মটরশুঁটি জাতের মধ্যে ক্রস ঘটান। 1904 সালে তারা এই পরীক্ষাটি করেন। উক্ত স্ট্রেইন বা এই জাত দুটির মধ্যে দুটি কিন্তু সাদা ফুল সংকরায়ন করলে F1 বা প্রথম প্রজন্মে বা জনুতে যে সমস্ত ফুলগুলো পাওয়া যায় সে সব ফুলগুলো হয় বেগুনি, অর্থাৎ সাদা ফুল থেকে বেগুনি ফুল আসে। তো এই F1 প্রজন্মের বা জনুর যে বেগুনি ফুল তাদের মধ্যে যদি আবার স্বপরাগায়ন করা হয় F2 বা দ্বিতীয় প্রজন্মে এসে আমরা বেগুনি ফুল যেমন পাই তেমনি আবার সাদা ফুলও পাই, এবং এই বেগুনি ও সাদা ফুলের অনুপাত হয় 9:7। এটা হচ্ছে গিয়ে বেটসন এবং পানেটের পরীক্ষার ফলাফল। তো আমরা এখানে জিনতাত্ত্বিক ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেব কেন এবং কিভাবে এই 9:7 হয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা পিতামাতা হিসাবে P1 বা প্রথম প্রজন্মে দুটি বিশুদ্ধ সাদা জাতের মটরশুঁটি নিলাম। তো তারা সাদা হওয়া সত্ত্বেও তাদের মধ্য থেকে যে প্রথম প্রজন্ম আসে সেখানে আমরা দেখতে পাই বেগুনি জাতের ফুল উৎপন্ন হয়। তো পিতামাতার এখানে জেনেটিক গঠনটা আলাদা, যদিও তারা উভয়ই সাদা। পিতামাতা থেকে আগত দুটি ভিন্ন জিনের পরিপূরক ক্রিয়ার ফলে এই বেগুনি ফুল উৎপন্ন হয়। একটি প্রকট জিন ক্যাপিটাল A এর উপস্থিতিতে ফুলের মধ্যে ক্রোমোজেন নামক একটা বর্ণহীন উপাদান তৈরি হয়। দ্বিতীয় আরেকটি প্রকট জিন আছে যেটা ক্যাপিটাল B, এটা উপস্থিত থাকলে নির্দিষ্ট একটি এনজাইম সংশ্লেষিত হয়। এই এনজাইমটি পূর্বোক্ত ক্রোমোজেনের উপর ক্রিয়া করে, ফলে ফুলে বেগুনি রং সৃষ্টি করে। এখানে ক্যাপিটাল A ও ক্যাপিটাল B হোমোজাইগাস বা হেটারোজাইগাস যে অবস্থাতেই থাকুক না কেন, রং সৃষ্টির জন্য উভয়ের অর্থাৎ ক্যাপিটাল A এবং ক্যাপিটাল B উভয়েরই উপস্থিতি আবশ্যক। শিক্ষার্থীবৃন্দ, এদের অর্থাৎ A এবং B হোমোজাইগাস প্রচ্ছন্ন অ্যালিল স্মল a বা স্মল bb এর উপস্থিতির কারণে যথাক্রমে ক্রোমোজেন বা এনজাইম সংশ্লেষণ ঘটে না। ক্রোমোজেন বা এনজাইম কোনো একটির বা উভয়টির যদি ঘাটতি থাকে সে কারণে ফুল সাদা হয়। F2 জনুর ফিনোটাইপের অনুপাত আমরা যেটা পাবো সেটা প্রমাণ করে যে এই ক্রসটি একটি ডাইহাব্রিড ক্রস, এবং F1 জনু যারা তারা হচ্ছে হেটারোজাইগাস। এই হিসাবে P1 এর জিনোটাইপ দুটি হবে ক্যাপিটাল A স্মল b এবং স্মল a ক্যাপিটাল B। আমরা নিচে একটা চেকার বোর্ড দিয়ে এটা প্রমাণ করব, যেটা তোমরা এখনই পর্দায় দেখতে পাবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পর্যায় থেকে আমাদের খাতায় লেখা শুরু করব। আশা করি তোমরা খাতায় আমার সাথে সাথে আমার বলার সাথে সাথে লিখবে, তাতে করে জিনিসটা তোমাদের চোখের সামনে তোমরা দেখতে পারবা। আমরা শুরুতেই লিখব পিতামাতা, ব্র্যাকেট দিয়ে লিখব P1। তো P1 আমি কাদেরকে নিয়েছি, আমি দিলাম পুরুষবাচক চিহ্ন। আমার পুরুষটি হবে, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, একটি সাদা মটরশুঁটি। তোমরা ছবি আঁকার দরকার নেই, তোমরা শুধুমাত্র লিখবে এর জিনোটাইপ এবং ফিনোটাইপ, দ্যাট ইজ ক্যাপিটাল A স্মল b আর নিচে লিখবা সাদা ফুল। তারপরে দিবা তোমরা ক্রস চিহ্ন, তারপরে একইভাবে স্ত্রীবাচক চিহ্ন, তারপরে এখানে সাদা ফুল তোমরা দেখতে পাচ্ছ। এটা তোমাদের লেখার মানে আঁকার দরকার নেই, তোমরা শুধু লিখবা স্মল a ক্যাপিটাল B আর সাদা ফুল। অর্থাৎ আমি পিতামাতা হিসেবে দুই ধরনের জিনোটাইপ বিশিষ্ট সাদা ফুল নিলাম। এবার আমরা দেখব P1 বা প্রথম পিতামাতা যারা, তাদের কি ধরনের গ্যামেট সৃষ্টি হয়। আমরা পুরুষ থেকে যে গ্যামেটটি পাবো সেটি হচ্ছে ক্যাপিটাল A স্মল b, অন্যদিকে আমরা স্ত্রী থেকে যে গ্যামেটটি পাবো সেটি হচ্ছে স্মল a ক্যাপিটাল B। তোমরা এই জিনিসটি খাতায় লিখে নেবে। তারপরে আমরা দেখব এই দুই ধরনের গ্যামেটের মিলনে আমার প্রথম প্রজন্ম বা F1 কি ধরনের সন্তান আসলো। আমি দেখতে পাচ্ছি এক ধরনের গ্যামেট
ক্যাপিটাল এ স্মল বি এসে গেল। তার সাথে যদি আমি স্মল এ ক্যাপিটাল বি বসাই তাহলে কি হয়, তাহলে আমার যে সন্তানটি হওয়ার কথা F1-এ তার জিনোটাইপ হবে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি। এখানে ফুলটি হবে বেগুনি, অর্থাৎ আমি সাদা ফুল থেকে প্রথম প্রজন্মে পেয়েছি সব কটা বেগুনি ফুল। শিক্ষার্থীবৃন্দ, আমি বেগুনি ফুলের ছবিও দেখিয়েছি, তোমাদের ছবি আঁকার দরকার নেই, লিখলেই শুধু চলবে। এবার আমরা দেখব যারা দ্বিতীয় প্রজন্মের পিতামাতা অর্থাৎ P2 হবে তাদের অবস্থাটা কীরকম। আমি আবার তাদের পুরুষবাচক চিহ্ন দিলাম, তারা বেগুনি ফুল, অর্থাৎ এদের মধ্যে আমি প্রথম প্রজন্মে যাদেরকে পেয়েছি স্বপরাগায়ন করব। বেগুনি ফুলের জিনোটাইপটা হচ্ছে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি, এবং আমি লিখলাম বেগুনি ফুল, ক্রস চিহ্ন দিলাম। ক্রস চিহ্ন দিয়ে আমি আবারও যে আমার স্ত্রী ফুল তার স্ত্রীবাচক চিহ্নটা দিয়ে তারপরে সেখানেও একইভাবে লিখব আমি বেগুনি ফুল। তার মানে আমি দ্বিতীয় প্রজন্মের পিতামাতার যে ফিনোটাইপ দুটোই হচ্ছে গিয়ে বেগুনি ফুল, আর জিনোটাইপটা আমরা অলরেডি লিখে দিয়েছি ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি। শিক্ষার্থীবৃন্দ, এবার এই প্রজন্ম থেকে আমরা যে গ্যামেট পাবো অর্থাৎ P2 গ্যামেটগুলো কী ধরনের হবে আগেই বলে রাখি। স্ত্রী এবং পুরুষ উভয় থেকে মোট 4 ধরনের গ্যামেট উৎপন্ন হবে। যেহেতু স্ত্রী এবং পুরুষ উভয়ের জিনোটাইপ এক, তাদের গ্যামেটগুলোর ধরনও হবে এক, বাট এটা হবে 4 ধরনের। আমরা খাতায় এই গ্যামেটগুলো লিখে নেব। আমরা প্রথম দ্বিতীয় দুটো গ্যামেট পেলাম, তৃতীয় গ্যামেটটা পেলাম, চতুর্থ গ্যামেটটা পেলাম। এটা হচ্ছে পুরুষ গ্যামেট। একইভাবে আমরা স্ত্রী গ্যামেট 4টিও পেলাম। তো আশা করি তোমরা গ্যামেটগুলা এখনই লিখে নিচ্ছ। গ্যামেটগুলো হচ্ছে, আমি আবার বলছি, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল এ স্মল বি ক্যাপিটাল বি স্মল বি। একইভাবে অনুরূপ গ্যামেটগুলো স্ত্রীর বেলায়ও প্রযোজ্য। তো আমার বিশ্বাস এতক্ষণে তোমরা গ্যামেটগুলো যে যে ধরনের লিখে নিতে পেরেছ। এই গ্যামেটগুলো থেকে আমরা ক্রসের মাধ্যমে দ্বিতীয় প্রজন্ম বা F2 প্রজন্ম বের করব। তার আগে বলে রাখি, এটার জন্য আমরা একটা চেকার বোর্ড ব্যবহার করব। এই চেকার বোর্ডে কতটা ঘর হবে কি হবে তা একটু আগেই বলে দেই। চেকার বোর্ডে আমরা ঘর সংখ্যা নির্ধারণ করব। আমাদের যতগুলো ধরনের গ্যামেট আছে তার চেয়ে একটা করে ঘর, অর্থাৎ আমরা লম্বা এবং পাশে উভয় দিকে, রো এবং কলাম উভয় দিকে আমরা বেছে নেব। তো আমাদের 4টে ভিন্ন ধরনের গ্যামেট আছে, আমরা 5টা করে ঘর আঁকবো। আমার আঁকা ঘরগুলো দেখতে ঠিক এরকম হবে, তোমরা একটু দেখে নাও। আশা করি তোমরা দ্রুত এই ছকটি এঁকে নিতে পারবে। আমি আগে বলেছি আমরা কলাম এবং রো উভয়টি 5টি করে আঁকবো। আমাদের এই ছকের বাম পাশে আমরা লিখব F2 জোন, আর সবচেয়ে উপরের রোয়ের বা কলামের যাই বলি মাঝ বরাবর আমরা পাথালি করে একটি দাগ টানবো। তার উপর অংশে হয়তোবা পুরুষ গ্যামেট, নিচের অংশে হয়তোবা স্ত্রী গ্যামেট, কিংবা উপর অংশে স্ত্রী গ্যামেট, নিচের অংশে পুরুষ গ্যামেট। এভাবে আমরা দুটো ভিন্ন গ্যামেট দুটো জায়গায় বসাবো। আর বাকি জায়গাগুলোতে আমরা যে 4 ধরনের গ্যামেট পেয়েছি সেই গ্যামেটগুলো আমরা প্রথম রোতে এবং প্রথম কলামে বসিয়ে দেব। তাহলে ব্যাপারটা এখন একটু দেখাই। পুরুষবাচক চিহ্ন দিলাম এবং স্ত্রীবাচক চিহ্ন দিলাম। তারপরে আমরা যে আমাদের প্রথম রো সেখানে প্রথম গ্যামেটটি অর্থাৎ ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি বসালাম। একইভাবে আমরা প্রথম কলামের প্রথম গ্যামেটটি আমরা ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি দিলাম। এটা হচ্ছে আমার স্ত্রী গ্যামেট। আর যেগুলো আমরা রোতে বসাবো ওগুলো হচ্ছে পুরুষ গ্যামেট। তাহলে দ্বিতীয়টা দেই ক্যাপিটাল এ স্মল বি। একইভাবে আমি কলামে এসে বসালাম ক্যাপিটাল এ স্মল বি, আবার চলে যাই রোতে স্মল এ ক্যাপিটাল বি, আবার চলে আসি কলামে স্মল এ ক্যাপিটাল বি, আবার আমার রোয়ের সর্বশেষ গ্যামেটটি স্মল এ স্মল বি,
আবার আমার কলামের সর্বশেষ গ্যামেটটি স্মল এ স্মল বি। এভাবে আমার পুরুষ এবং স্ত্রীর যে 4টি ভিন্ন ধরনের গ্যামেটগুলো আমার বসানো হয়ে গেল। এবার এই গ্যামেটের মিলনের মাধ্যমে আমরা এক একটি করে দ্বিতীয় প্রজন্মের সন্তান পাবো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার সাথে থাকো এবং আমি যা যা লিখতে বলবো তা তা অনুসরণ করো। আশা করি পাঠটি তোমাদের নিকট গ্রহণযোগ্য মনে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার একটি পুরুষ গ্যামেটের সাথে একটি স্ত্রী গ্যামেট মিলাবো। আমরা দেখি কি হয়। তোমরা খেয়াল করে দেখেছ, প্রথম যে মিলনটা ঘটালাম অর্থাৎ দ্বিতীয় রোতে এসে সেখানে আমি কি করলাম, স্ত্রী গ্যামেট তার মধ্যে যেটা প্রথমটা অর্থাৎ ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি, যেটাকে কালো বৃত্ত দিয়ে চিহ্নিত করে আছে, সেই গ্যামেটটি বসালাম এবং পুরুষের অর্থাৎ প্রথম রোর প্রথম যে গ্যামেটটি ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি, যেটা কিনা লাল বৃত্ত দিয়ে চিহ্নিত করে আছে, সেই গ্যামেটটি পাশাপাশি বসালাম। এইভাবে আমরা কি করব, প্রত্যেকটা রো এবং কলাম পূর্ণ করব। তা আমরা এবার চলে যাই, আমরা যে জিনিসটা দেখালাম আমরা এবার কি করব, আমরা এবার ওই বৃত্ত দুটো উঠানোর পর অবস্থাটা কি দাঁড়ায় সেটা দেখি। তাহলে আমার এখানে যে জিনোটাইপটা হবে সেটা হবে ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, কারণ সবগুলোই এরকমই ছিল গ্যামেটের মধ্যে। তারপর আমরা যে কাজটা করব, দ্বিতীয়টা, এখানে আমরা স্ত্রী গ্যামেটের সাথে দ্বিতীয় পুরুষ গ্যামেটটার মিলনটা ঘটাবো প্রথম স্ত্রী গ্যামেটটার সাথে। তার ফলে যেটা দাঁড়াবে সেটা হবে ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের রোয়ের ভিতর গ্যামেটগুলো পুনরায় আমার মতো লেখার দরকার নেই। তোমরা শুধু গ্যামেট বসানোর পর যে জিনোটাইপটি হবে ঠিক এখন যেভাবে পর্দায় দেখা যাচ্ছে তোমরা শুধু ওটুকুই লিখবে। শিক্ষার্থীবৃন্দ, তৃতীয়টা দেখো, এখানে দুটো গ্যামেট হচ্ছে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি। এটুকু তোমাদের লেখার দরকার নেই, তোমরা লিখবে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি। তোমাদের প্রথম যে স্ত্রী গ্যামেট তার সাথে পুরুষের তৃতীয় ঘরে অর্থাৎ প্রথম রো তৃতীয় ঘরে অবস্থিত পুরুষ গ্যামেটটির মিলন ঘটালে এরকমই হবে। তারপরে তোমরা প্রথম রোর সর্বশেষ ঘরটি যেটা দিয়ে ভরাট করবে, এখানে তোমাদের দাঁড়াবে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি। এভাবে ক্রমান্বয়ে আমি এক এক করে বাকি যে ঘরগুলো আছে অর্থাৎ রোগুলো আছে আমি দ্বিতীয় রোটা ভর্তি করি। তো সেখানে দ্বিতীয় রোয়ের প্রথম ঘরে আমার জিনোটাইপ হবে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি। দ্বিতীয় ঘরে আমার জিনোটাইপ হবে ক্যাপিটাল এ স্মল বি। তৃতীয় ঘরে আমার জিনোটাইপ হবে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি। চতুর্থ ঘরে আমার জিনোটাইপ হবে ক্যাপিটাল এ স্মল বি। আমি এবার চলে আসি তৃতীয় রোতে। তৃতীয় রোতে আসলে আমরা স্ত্রী গ্যামেটের সাথে পুরুষ গ্যামেটের মিলন ঘটালে প্রথম পুরুষ গ্যামেটটা যেটা পাবো সেটা হবে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি। তারপরেরটা এটা হবে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি। তারপরেরটা স্মল এ ক্যাপিটাল বি। তারপরেরটা স্মল এ ক্যাপিটাল বি স্মল বি। সর্বশেষ রোয়ের প্রথম ঘর এটা হবে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি। তারপরেরটা ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি। তারপরেরটা স্মল এ ক্যাপিটাল বি স্মল বি। এবং সবশেষটা আমরা যেটা পাবো সেটা হবে স্মল এ ক্যাপিটাল বি স্মল বি। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ছকের এই জিনোটাইপগুলোই শুধু লিখেছ। তো ছকের ভিতরে একটুখানি জায়গা উপরে বা নিচে তোমাদের আছে, সেখানে আমরা
এর ফলে কী ধরনের ফুল পাবো সে কথাটা লিখব। আশা করি ততটুকু জায়গা তোমরা খালি রেখেছ। আমরা পরবর্তীতে চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের লেখার আগে প্রত্যেকটা ঘরের ফুলটা কেমন হয়েছে তোমাদেরকে একবার সেই ছবিগুলো দেখাই। শিক্ষার্থীবৃন্দ, তোমরা মোট 616টা ঘরের মধ্যে দেখতে পাচ্ছ প্রথম রোয়ের তোমার যা যাই লেখা আছে সব কটা ফুল বেগুনি হয়েছে। তোমরা ইচ্ছে করলে এখানে বাংলায় সব কটা ঘরের মধ্যে বেগুনি ফুল এখনই লিখে ফেলতে পারো, অথবা একটু পরে লিখলেও, আমি যখন দেখাবো তখন লিখলেও চলবে। দ্বিতীয় রোতে এসে প্রথম ফুলটি বেগুনি হয়েছে, তারপরটি সাদা, তারপরটি বেগুনি, তারপরটি আবার সাদা। তৃতীয় রোতে এসে প্রথম দুটো বেগুনি, তারপর দুটো সাদা। চতুর্থ এবং সর্বশেষ রোতে প্রথম ফুলটি বেগুনি, তারপরে 3টি ফুলই সাদা। তাহলে আমরা এবার যেমনটি বলেছিলাম কোন ঘরে কেমন, তোমরা যেখানে জিনোটাইপগুলো লিখেছ এর উপরই বা নিচে যেখানে তোমাদের জায়গাটা খালি আছে সেই জায়গায় সাদা ফুল এবং বেগুনি ফুল কথাগুলো তোমরা দ্রুত লিখে ফেলো। পরবর্তীতে তোমাদের এগুলো গণার ক্ষেত্রে সুবিধা হবে। তোমরা কয়টা সাদা ফুল পেয়েছ, তো কয়টা বেগুনি ফুল পেয়েছ। শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার একটু পুনরায় আমাদের যে জিনোটাইপগুলো সেগুলাতে ফিরে যাচ্ছি। এই লেখাটি তোমাদের এখন লেখার দরকার নেই, কারণ অলরেডি তোমরা এটা আগেই লিখে নিয়েছ। তাহলে এই অবস্থাতেই আমরা দেখব। শিক্ষার্থীবৃন্দ, তা আমার কথা যেটা, এবার তোমরা একটু মিলিয়ে নাও ফলাফল। F2 জনুর যে ফিনোটাইপ অর্থাৎ ফুলগুলো দেখতে যেমনটি হয়েছে, তুমি যদি গুণে দেখো তুমি বেগুনি ফুল পেয়েছ 9টি আর সাদা পেয়েছ 60টি। ফলত আমাদের যে ফিনোটাইপিক অনুপাত সেটা হবে 9:7। এই যে 9:7, এই 9:7 কিন্তু ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের যে অনুপাত 9:3:3:1 তার সুস্পষ্ট একটা ব্যতিক্রম। এখন কিভাবে পেলাম তার একটু ব্যাখ্যা দিচ্ছি। চেকার বোর্ডের ফলাফল যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখব যে ক্যাপিটাল A এবং ক্যাপিটাল B এই যে দুটো প্রকট জিন, এগুলোর একত্রে উপস্থিতির কারণে ফুলের বর্ণ বেগুনি হয়েছে। আর যে সমস্ত ক্ষেত্রে ক্যাপিটাল A ও ক্যাপিটাল B এর একটি বা কোনোটি থাকে না, সেক্ষেত্রে সাদা বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে, অর্থাৎ ফুলটি সাদা হয়েছে। অর্থাৎ ক্যাপিটাল A ও ক্যাপিটাল B এই দুটি পরিপূরক জিনের ক্রিয়াতে ম্যান্ডেলীয় অনুপাত পরিবর্তিত হয়ে 9:7 হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের পাঠ মোটামুটি এখানেই শেষ। এখন এই পাঠে আমরা কি পড়ালাম তোমাদের সংক্ষিপ্ত সময়ের মধ্যে তা একটু মূল্যায়ন করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা পর্দায় প্রশ্ন দেখতে পাচ্ছ, এটা নৈবেত্তিক ধরনের প্রশ্ন। তো প্রশ্নগুলো দেখার সাথে সাথে তোমরা উত্তর চিন্তা করো। তোমাদের জন্য আজকের পাঠে 4টি প্রশ্ন রাখা আছে। তো আমি এখনই উত্তর বলছি না, একটু পড়ে শোনাচ্ছি। আমরা পেজ থেকে বের হওয়ার সময় উত্তরটা দেখব। প্রথম প্রশ্ন, 1904 সালে কে বা কারা পরিপূরক জিনের পরীক্ষাটি করেন? ক. বেটসন ও স্ট্যানলি, খ. কুনো ও পানেট, গ. পানেট ও ম্যাথার, ঘ. বেটসন ও পানেট। আমাদের দ্বিতীয় যে প্রশ্নটা, পরিপূরক জিনের ক্ষেত্রে F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত কত? তো আমার অপশনে দেওয়া আছে ক. 3:1, খ. 1:2:1, গ. 9:7, ঘ. 13:3। আমরা উত্তরগুলো একটু দেখে নিই এবং নিজের সাথে মিলিয়ে নিই। আমরা প্রথম যে প্রশ্নটা দিয়েছি তার উত্তর হচ্ছে বেটসন ও পানেট, আর দ্বিতীয় যে প্রশ্নটা দিয়েছি তার উত্তর হচ্ছে 9:7। আশা করি আমার উত্তর এবং তোমাদের উত্তর মিলে গেছে। তাহলে আমরা এবার পরের স্লাইডে চলে যাই। পরের পৃষ্ঠা আমাদের তৃতীয় এবং চতুর্থ দুটো প্রশ্ন আমরা দেখে নিই। আমাদের তৃতীয় প্রশ্নটি হচ্ছে পরিপূরক জিনের ক্ষেত্রে F2 জনুর ফিনোটাইপ: ক. সবগুলি সাদা, খ. সবগুলি নীল, গ. সাদা ও বেগুনি মিশ্রিত, ঘ. সবগুলি বেগুনি। আমাদের 4 নম্বর এবং আজকের পাঠের মূল্যায়নের সর্বশেষ প্রশ্ন, ফুলের রং বেগুনি হবে জিনোটাইপে শুধুমাত্র ক. একজোড়া ক্যাপিটাল A বা ক্যাপিটাল B থাকলে, খ. একজোড়া স্মল a বা স্মল b থাকলে, গ. কমপক্ষে একটি ক্যাপিটাল A ও ক্যাপিটাল B থাকলে,
আর সবকটি জিনি প্রচ্ছন্ন থাকলে। তো এটার উত্তরগুলো আমরা একটু দেখে নেই। প্রথম প্রশ্নের উত্তর ঘ, এটা হচ্ছে এপ্রোজেনুর ফিনোটাইপ সবগুলো বেগুনি। আর চতুর্থ এবং সর্বশেষ প্রশ্নটির উত্তর হচ্ছে কমপক্ষে একটি ক্যাপিটাল এ এবং একটি ক্যাপিটাল বি থাকলে। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের পাঠ মোটামুটি শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে তোমাদের ব্যক্তিগত জীবন নির্বাহ করবে। তো শিক্ষক হিসেবে তোমাদের জন্য ছোট্ট একটু উপদেশ আছে, তোমরা সৎ পথে চলবে, মাদককে সব সময় না বলবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি।